Hello friends, today I am going to present lesson 6 of class 10, Sea Fever. Sea Fever is written by John Masefield. Actually, sea fever refers to the excitement of the poet's strong longing for a wanderer's life on the sea. কবি এই সি ফিভার কবিতায় সমুদ্রে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কবিতা জন মেসফিল্ডের। তাই বন্ধুরা চলো শুরু করা যাক। About the author and text, Sea Fever by John Masefield. John Edward Masefield, 1878 to 1967, was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 সালে জন্মগ্রহণ করেন। 1967 সালে তিনি প্রয়াত হন। এই ইংরেজ কবি, লেখক এবং পোয়েট লরিয়েট, যুক্তরাষ্ট্রের যিনি পোয়েট লরিয়েট ছিলেন 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। He is also remembered as the author of children's novel The Midnight Folk and The Box of Delights. তিনি ছোটদের উপন্যাস দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস লেখার জন্য বিখ্যাত এবং স্মরিত হন। দ্য পোয়েম সি ফিভার স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট মানে উত্তেজনা অফ দ্য পোয়েট ফিলস এট দ্য অ্যান্টিসিপেশন অফ আ সি ভয়েজ, অর্থাৎ সমুদ্র যাত্রার পূর্বে তিনি যে উত্তেজনা অনুভব করেছেন সেই উত্তেজনাকে প্রকাশ করেছেন এই কবিতায়। The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এই আবেগঘন বর্ণনা সমুদ্রের প্রকাশ করে যে মানুষের চিরন্তন এবং শাশ্বত ইচ্ছা প্রকৃতির চমৎকারকে খোঁজার জন্য, প্রকৃতির চমৎকারকে গ্রহণ করার জন্য তা প্রকাশিত হয়েছে। এই কবিতাটার একটা মেটাফরিক্যাল মিনিংও রয়েছে। বন্ধুরা, আমরা কবিতা পড়তে পড়তে কবিতার নানা স্তরীয় যে অর্থ রয়েছে, বহুস্তরীয় অর্থ, তাকে উদ্ঘাটন করব। তবে এই সি ফিভার একটা বিখ্যাত কবিতা, নোন ফর ওয়ান্ডারলাস্ট অ্যান্ড লাভ ফর নেচার, ভ্রমণ তৃষ্ণা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কবিতা, একটি বিখ্যাত কবিতা। It was first published in 1902 in Salt Water Ballads. This is the name of the poetic volume. Salt Water Ballads নামক কাব্যগ্রন্থে 1902 সালে প্রকাশিত হয় এই কবিতাটি। The poem speaks about a person who talks about his never-ending love for the seas. এই কবিতায় কবি একজন ব্যক্তির কথা বলছেন যিনি তার চিরন্তন সমুদ্রকে ভালোবাসার কথা বলছেন এবং সমুদ্র ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষার কথা তুলে ধরছেন। It also illustrates, এটা আরো প্রকাশ করে, how he thinks of the sea as a female, যেন নারী, সমুদ্র যেন নারী হিসাবে বর্ণিত হয়েছে, and urges to spend quality time with her, এবং তার সঙ্গে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় যেন তিনি কাটাতে চাইছেন, যাকে ছেড়ে তিনি থাকতে পারছেন না। Its popularity, however, lies in that it deals with the phenomenon of man versus nature. ফলে প্রকৃতি এবং মানুষ, এই দ্বৈত যে সম্পর্ক, তাকে যেন এই কবিতায় কবি তুলে ধরেছেন। সি ফিভার, সি ফিভার মানে সমুদ্র জ্বর, অর্থাৎ যেন তিনি অস্থির হয়ে উঠছেন। ফিভার মিনস হেয়ার রেস্টলেসনেস, তিনি যেন অস্থির হয়ে উঠছেন, সমুদ্রে ভ্রমণ না করে তিনি যেন থাকতে পারছেন না। So it is the eternal craving and desire of the poet, and he feels lonely without going to the sea. তাই সমুদ্রে যাওয়ার আকুতি প্রকাশিত হয়েছে এই কবিতায়। তবে কবিতায় সরাসরি যাওয়ার আগে আমরা জন মেসফিল্ড সম্বন্ধে আরো একটু জেনে নেব। He was a British novelist, playwright and poet born on the 1st June 1878 in Herefordshire, England. Both his parents died before he turned 6. তার 6 বছর বয়স হওয়ার আগেই তার বাবা মা উভয়ই মারা গিয়েছিলেন। And he grew up under the care of his aunt. In 1891 he began a life at sea and spent several years abroad. The HMS Conway, এই জাহাজে তিনি দীর্ঘদিন কাটিয়েছিলেন, সমুদ্রে তিনি কাটিয়েছেন।
In 1895, after a brief illness, he boarded a boat destined for New York. However, his passion for writing led him to abandon ship upon its arrival in the US, and he spent several years living the life of a drifter. ফলে অসুস্থতার জন্য তিনি এই জাহাজ বা সমুদ্রের জীবন ত্যাগ করতে বাধ্য হন। He returned to England in 1897, where he married, had children, and embarked upon what would later be a successful career as a writer. Sea Fever appears in his first book of collected works, Saltwater Ballads, published in 1902. In 1912, he was awarded the annual Edmond de Polignac Prize and was Poet Laureate of the United Kingdom from 1930 until his death in 1967. The second longest period of office ever held after Tennyson. ফলে টেনিসনের পরে তিনি দীর্ঘদিন 1930 সাল থেকে 1967 সাল পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তিনি ইউনাইটেড কিংডমের পোয়েট লরিয়েট ছিলেন। Masefield promoted poetry throughout his life and organized competitions, prizes and annual recitals. ফলে মেসফিল্ড একজন বিখ্যাত ব্রিটিশ নভেলিস্ট, প্লেরাইট এন্ড পোয়েট ছিলেন এবং তার প্রভাব কাব্যজগতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। Sea Fever as a representative of natural world. The poem is about the poet's affection about the beautiful sea and its creature. সমুদ্র এবং সামুদ্রিক যে প্রাণীগুলো তার প্রতি কবির ভালোবাসা প্রকাশিত হয়েছে। এই কবিতাটা তাই প্রাকৃতিক জগতের রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠেছে, প্রতিনিধিত্বকারী বা প্রতিনিধিত্বমূলক কবিতা হয়ে উঠেছে। He desperately wants to go to the lonely sea. নির্জন সমুদ্রে যাওয়ার জন্য তিনি উদ্যত। Therefore he urges to have a well-built ship to sail through the melancholic sea. He asks the star to guide him throughout his journey, and on his adventure he intends to enjoy the early mist that rises from the sea along with grey dawn breaking. He wishes to capture the sight when strong winds carrying the clouds and listen to the cries of the sea creatures. He wants to be carefree as a gypsy to adore the adventurous life of the sea. ফলে সমুদ্র, সামুদ্রিক জীবন, সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের ঢেউকে উপভোগ করা কবির উদ্দেশ্য। দরকার হলে তিনি বেদুইনদের মতো যাযাবর হয়ে যেতে চান, জিপসি হয়ে যেতে চান প্রকৃতির এই উদ্দাম সমুদ্রের জীবনকে অ্যাডভেঞ্চারাস লাইফ গ্রহণ করার জন্য। হোয়াট আর দ্য মেজর থিমস ইন সি ফিভার? ওয়ান্ডারলাস্ট মানে ভ্রমণ তৃষ্ণা, ভ্রমণ আকাঙ্ক্ষা, অ্যাডভেঞ্চার রোমহর্ষক অভিজ্ঞতা, অ্যান্ড মেমোরিজ এবং স্মৃতি আর দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম, এই কবিতার উল্লেখযোগ্য বিষয়। দ্য স্পিকার হিয়ার্স দ্য কল অফ নেচার, an irresistible invitation to exploration, adventure and jubilant life. এবং প্রকৃতির এই ডাক একটা অদম্য আমন্ত্রণ যাকে এড়ানো যাবে না। He desires to break out of his present situation, তিনি যেন তার বর্তমান অবস্থাকে ভেঙে ফেলতে চান, and return to the adventurous life of the sea. He simply wants a rest from the intense current environment to lead a simple life with beauties of nature. ফলে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে সাধারণ জীবনযাপন করার জন্য তিনি যেন মুখিয়ে রয়েছেন। বাট অন এ ডিপার লেভেল, কিন্তু গভীরের অর্থে, দ্য ভয়েজ ক্যান অলসো বি কম্পেয়ার্ড উইথ লাইফ দ্যাট ইজ ফুল অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রিবিউলেশনস। ফলে সমুদ্র ভ্রমণ করার সময় যেমন ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতা থাকে, ঠিক তেমনি ভাবে জীবনেও যে কষ্টগুলো থাকে, চ্যালেঞ্জেস থাকে। তাই এই সমুদ্র যাত্রা কোথাও না কোথাও বোধহয় মানুষের জীবনের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে এবং তাকে তুলনা করা যেতেও পারে। Despite all the what it brings, everyone desires to live at its maximum. ফলে জীবন যতই আমাদের কাছে কষ্টকর হোক না কেন, তথাপি আমরা সবচেয়ে বেশি দিন বাঁচতে যেমন চাই, সমুদ্র যাত্রা যতটাই কষ্টকর হোক না কেন, কবি সমুদ্র যাত্রা না করে যেন থাকতে পারছেন না। ফলে সমুদ্রে ভ্রমণ, তার সমুদ্র যাত্রার স্মৃতি, রোমহর্ষক অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার এবং ভ্রমণ তৃষ্ণা, ওয়ান্ডার থার্স্ট, ওয়ান্ডার লাস্ট আর দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম, এই কবিতার প্রধান বিষয়বস্তু। নাও লেট আস স্টার্ট দ্য টেক্সট। I must go down to the seas again, to the lonely sea and the sky.
and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. So these are the first 4 lines. This is the first stanza. This is called quatrain. Quatrain বলা হবে 4 লাইনের স্তবককে। কবি প্রথমেই বলেছেন, একটা ফ্রেজ ব্যবহার করেছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, অর্থাৎ কবি অবশ্যই সমুদ্রে যেতে হবে, কবিকে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মাস্ট কথাটা তাই বোঝাচ্ছে। গো ডাউন টু দ্য সিজ মিন্স হি ওয়ান্টস টু স্টার্ট দ্য ভয়েজ। ভয়েজ মানে সমুদ্র যাত্রা, দ্য সি জার্নি। এবং এই এগেন শব্দটা বোঝাচ্ছে যে কবি একজন সেলার ছিলেন বাই প্রফেশন। Although he deserted the ship because of his sickness, yet he could never forget the wonderful days spent on the sea. He felt a deep urge within him to go back to the sea. তাই তিনি এই এগেন কথাটা ব্যবহার করেছেন যে সমুদ্রে তিনি আবারও যেতে চান, অর্থাৎ সমুদ্র তাকে একটা ইরেজিস্টিবল ইনভাইটেশন দিয়েছে, যে আমন্ত্রণ তিনি কোনোভাবে এড়াতে পারবেন না। তাই কবি বলছেন আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে আবারও। টু দ্য লোনলি সি, তিনি কোন সমুদ্রে যাবেন? নির্জন, একাকী সমুদ্রে। লোনলি মানে সলিটারি, অ্যালোন। অ্যান্ড দ্য স্কাই, তিনি অর্থাৎ সমুদ্রে যেতে চান, নির্জন সমুদ্রে। নির্জন সমুদ্রের মাঝে যেতে চান, যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যায়। না হলে সমুদ্রে গিয়ে তিনি আকাশের কাছে কি করে যাবেন? অর্থাৎ দ্য স্কাই সিমস টু মিট দ্য সি ইন দ্য হরাইজন। দূর দিগন্তে আকাশ যেন সমুদ্রের সঙ্গে মিশে যায়। এছাড়াও আর একটি মিল রয়েছে, সেই জন্য কবি সমুদ্রে গিয়েই সমুদ্র এবং আকাশের কাছে চলে যেতে পারেন। বিকজ অফ দ্য সিমিলারিটি অফ দ্য কালার অফ দ্য সি অ্যান্ড দ্য স্কাই। হোয়াট ইজ দ্য কালার? দ্য কালার ইজ ব্লু, দ্য ব্লু সি অ্যান্ড দ্য ব্লু স্কাই। কারণ সি অ্যান্ড স্কাই সিমস টু মিট ইচ আদার, যেন আকাশ এবং সমুদ্র এক জায়গায় গিয়ে মিশে যায়। সেই জন্য কবি সমুদ্রে গেলেই সমুদ্র এবং নির্জন আকাশের কাছে এবং নির্জন সমুদ্রের কাছে চলে যাবেন। And all I ask, এবং কবির যা দরকার, এখানে ask মানে চাওয়া, all I beg, all I demand, all I need, কবির যা দরকার, কি দরকার? এই যে টল শিপ, একটা লম্বা জাহাজ। এই লম্বা জাহাজ কি বোঝাচ্ছে? টল শিপ refers to a strongly built big ship capable of withstanding stormy weather in the sea. সমুদ্রে ঝড়ো আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে এমন শক্তপোক্ত একটা জাহাজ কবির দরকার, কবি বলছেন। and a star to steer her by. Her here refers to the ship. ওই জাহাজকে চালিত করার মতো একটা তারা দরকার কবির, একটা নক্ষত্র দরকার। ফলে এখানে a star refers to the pole star, মানে ধ্রুব তারা কবির দরকার। a pole star with its fixed position in the northern sky guides the mariners or sailors, নাবিকদের, সমুদ্র যাত্রীকারীদের, সমুদ্রে যারা যাত্রা করেন তাদেরকে পথ দেখান উত্তর আকাশে তার নির্দিষ্ট অবস্থানের দ্বারা। তাই কবির যা দরকার সেটা হচ্ছে একটা টল শিপ এবং একটা স্টার। অ্যান্ড দ্য হুইলস কিক, হুইল মানে চাকা, কিক মানে আঘাত বা ধাক্কা, অ্যাকচুয়ালি কিক মানে লাথি। এই হুইলস কিক রেফার্স টু দ্য শিপ স্টিয়ারিং হুইল স্পিনিং আউট অফ ইটস কন্ট্রোল। অর্থাৎ হুইলস কিক শব্দটা জাহাজের চাকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াকে বোঝাচ্ছে। অর্থাৎ সমুদ্র এতটা উত্তাল, এতটাই ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে তাকে নিয়ন্ত্রণ করতে এই স্টিয়ারিং ও হিমশিম খেয়ে যাচ্ছে। ইট অলসো সাজেস্টস দ্যাট দ্য শিপ ইজ সেইলিং অন এ টার্বুলেন্ট সি। এই হুইলস কিক শব্দটা এটা আরো বুঝিয়ে দিচ্ছে যে জাহাজটি চরম অশান্ত সমুদ্রের উপর দিয়ে ভাসছে বা এগিয়ে চলেছে, এমন সমুদ্রেও তিনি যেতে চান। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং সেখানে বাতাসের গান পাওয়া যাবে। বাতাস এত জোরে বইবে যে তার একটা নিজস্ব রাইম অ্যান্ড রিদম উড বি হার্ড। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের কম্পন তিনি শুনতে পাবেন। আর কি দেখবেন তিনি সমুদ্রে গিয়ে? অ্যান্ড এ গ্রে মিস্ট, একটা ধূসর কুয়াশা। মিস্ট মানে ওয়াটারি ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে যে জলীয় কণা থাকে তাকে কুয়াশা বলে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে তিনি দেখতে চান। আসলে সমুদ্রের মুখ বলতে কি বোঝানো হচ্ছে? দ্য সারফেস অফ দ্য সি, সমুদ্রের উপরিতলে। অর্থাৎ সমুদ্রের উপরিতলে ধূসর রঙের কুয়াশা তিনি দেখবেন। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর রঙের সকাল তিনি দেখবেন।
ডন ব্রেকিং মিন্স ভোরের শুরু বা উষাকালকে বোঝানো হচ্ছে। বিগিনিং অফ ডন অর ডে ব্রেক, গ্রে ডন ব্রেকিং রেফার্স টু দ্য ডে ব্রেক। অর্থাৎ কবি যেন সমুদ্রকে একজন সুন্দরী নারী বা রমণীর সঙ্গে এখানে তুলনা করছেন। সেই নারীর সৌন্দর্যময় রূপ দেখার জন্য তিনি যেন আকুল হয়ে উঠেছেন, তাই তিনি আবার সমুদ্রে পাড়ি দিতে চান। তাহলে কবি আবারও সমুদ্রে যেতে চাইছেন, এই এগেন শব্দটা দ্বারা বুঝিয়েছেন, এবং তাকে যে আবশ্যিকভাবে সমুদ্রে যেতে হবে সে কথাটা মাস্ট শব্দটার দ্বারা তিনি বুঝিয়েছেন। সমুদ্র কেমন ছিল? ইট ওয়াজ লোনলি সি। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট নিড? কবির কি দরকার? কবির দুটো জিনিস প্রধানত দরকার, একটা টল শিপ অ্যান্ড এ পোল স্টার অর স্টার টু গাইড দ্য শিপ। জাহাজটাকে নিয়ন্ত্রণ করার জন্য, গাইড করার জন্য একটা তারা দরকার। এবং একটা হুইলস কিক তিনি শুনতে পাবেন, উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং। সেকিং মানে কম্পনের শব্দ, ট্রেমব্লিং সাউন্ড তিনি শুনতে পাবেন। আর দেখবেন তিনি ধূসর কুয়াশা সমুদ্রের মুখে, সমুদ্রের উপরিতলে, এবং ধূসর সকাল একটা হচ্ছে, এটা তিনি দেখবেন। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ 4 লাইনস। ইট ইজ কল্ড কোয়াট্রেন। 4 লাইনের স্তবককে কোয়াট্রেন বলা হয়। কবিতা 3টি স্তবক রয়েছে। The poet starts the second stanza, I must go down to the siege again. প্রথম স্তবকের শুরুতে আমরা পেয়েছিলাম I must go down to the siege again। কবি দ্বিতীয় স্তবকের শুরুতেও বলেছেন I must go down to the siege again, আমি আবারও সমুদ্রে যেতে চাই। অর্থাৎ দুর্বলতা, অসুস্থতা যদিও কবিকে দমিয়ে রেখেছে, কিন্তু তিনি সমুদ্রে যাওয়ার তীব্র আকুতি প্রকাশ করেছেন। কেন তিনি সমুদ্রে আবারও যেতে চান? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। অর্থাৎ গতিময় জোয়ার কিংবা স্রোতের যে ডাক, আসলে এই রানিং টাইডের কল অ্যাকচুয়ালি দ্য কল অফ দ্য বিউটিজ অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যের ডাক। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। অর্থাৎ কবি যে সমুদ্রের এই ডাক, যে ডাককে তিনি বলেছেন একটা ওয়াইল্ড কল, ওয়াইল্ড মানে বন্য, উদ্দাম, আনটেমড কল, অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং এই ডাক একটা পরিষ্কার ডাক যেটা তিনি শুনতে পাচ্ছেন। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যাবে না। দ্যাট মে নট বি রিফিউজড, ডিনাইড এর অপোজিট ওয়ার্ড হবে অ্যাকসেপ্টেড। অর্থাৎ তিনি এই ডাক গ্রহণ না করে থাকতে পারবেন না। এটা কবির অদম্য ভ্রমণ তৃষ্ণাকে ইঙ্গিত করছে। অর্থাৎ দ্য পোয়েট ইজ ফিভার্ড রেস্টলেস অ্যাজ ইফ, কবি অস্থির হয়ে উঠছেন সমুদ্রে ভ্রমণের জন্য। সেই জন্য তিনি সমুদ্রের ডাককে বলেছেন একটা ওয়াইল্ড কল এবং ক্লিয়ার কল। এই কল অফ দ্য সি আমাদের মনে করিয়ে দেয় ওয়ান্ডার থার্স্ট কবিতার কথা, যে কবিতা লিখেছেন জেরাল্ড লুই গোল্ড। কবি বলছেন অ্যান্ড অল আই আস্ক, যা দরকার আমার, ইজ এ উইন্ডি ডে, একটা বাতাসময় দিন, এ ডে ফুল অফ উইন্ড, এটা অ্যাডজেক্টিভ করা রয়েছে, একটা ঝড়ো দিন তিনি চান। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে, কোনো বৃষ্টির ইঙ্গিত তাতে থাকবে না, সাদা মেঘ উড়ে বেড়াবে। ফ্লাইং প্রেজেন্ট পার্টিসিপল করা রয়েছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং থ্রোন ভায়োলেন্টলি, স্প্রে মানে ছড়িয়ে পড়া, অর্থাৎ তীব্র জলরাশি যা জাহাজ থেকে নির্গত হবে। এ জেট অফ ওয়াটার এক্সপেলড বাই দ্য শিপ, জাহাজ দ্রুত গতিতে চলতে গেলে যে জলরাশি পিছনে নির্গত করে দিয়ে যাবে। ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন মানে সেন্ট ডাইরেক্ট এয়ার কারেন্ট, অর্থাৎ বায়ুতাড়িত যে প্রবাহ তাকে ব্লোন বলা হচ্ছে। এবং স্পিউম, স্পিউম মানে ফেনারাশি, মাস অফ হোয়াইট বাবলস দ্যাট ফোমস ইন ওয়েভস, ঢেউতে যে ফেনা হয়, অর ফোম, স্পিউমস মিনস ফোম, অর্থাৎ বায়ুতাড়িত ঢেউয়ের দ্বারা যে ফেনা হয় সেই ফেনা। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং গাংচিলের ডাক, ক্রাইং মানে ডাক, সি গার্লস মানে গাংচিল বা শঙ্খচিল। অর্থাৎ দ্বিতীয় স্তবকে এই কোয়াট্রেনে কবি পরিষ্কার করেছেন তিনি সমুদ্রের ডাক শুনতে পান, যে ডাক একটা ওয়াইল্ড কল, একটা ক্লিয়ার কল। ইট মে নট বি রিফিউজড, অস্বীকার করা যাবে না। এবং কবির কি চাই? কবির একটা ঝড়ো দিন, বাতাসময় দিন, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে,
আর তিনি দেখতে পাবেন ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম এবং সিগালস ক্রাইং তিনি শুনতে পাবেন। এভাবে কবি এই কবিতায় সমুদ্রের ডাক, যাকে অস্বীকার না করে সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আসলে এই কবিতায় সি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিউটিফুল লেডি অ্যান্ড দ্য বিউটিজ অফ নেচার কবিকে এতটাই আকৃষ্ট করছে, অ্যাট্রাক্ট করছে যে কবি সমুদ্রে যেতে চান। আমি আগেই বলেছি দ্য পোয়েম ইজ সিমিলার টু ওয়ান্ডার থার্স্ট বাই জেরাল্ড লুই গোল্ড। জেরাল্ড লুই গোল্ডের কবিতা ওয়ান্ডার থার্স্টের সঙ্গে এই কবিতার মিল রয়েছে, যেখানে প্রথম স্তবকের শেষে কবি এই কলের কথা বলেছেন, ফর দ্য সিজ কল অ্যান্ড দ্য স্টার্স কল অ্যান্ড ও দ্য কল অফ দ্য স্কাই। কবি বলছেন দ্বিতীয় স্তবকে, অ্যান্ড দেয়ারস নো এন্ড অফ ভয়েসিং হোয়েন ওয়ান্স দ্য ভয়েস ইজ হার্ড, যখন একবার কেউ সেই ডাক শুনতে পাবে, না গিয়ে পারবে না সমুদ্রে। ফর দ্য রিভার্স কল অ্যান্ড দ্য রোডস কল অ্যান্ড ও দ্য কল অফ দ্য বার্ড। এইভাবে জেরাল্ড লুই গোল্ডের কবিতার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জন মেসফিল্ডের সি ফিভার কবিতার মিল রয়েছে, যেখানে তিনি সমুদ্রে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। দ্য থার্ড কোয়াট্রেন অর দ্য থার্ড স্ট্যাঞ্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি অবশ্যই আবারও সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, কবি বলছেন তিনি ছন্ন ছাড়া, ভ্যাগ্রেন্ট মানে ছন্ন ছাড়া, ইনডিসিপ্লিনড। ভ্যাগ্রেন্ট লাইফ বলা হয় ভবঘুরের জীবন, লাইফ অফ এ পারসন উইথ নো হোম অর নো জব, কোনো কাজ নেই, কোনো গৃহ নেই। জিপসি, জিপসি মানে যাযাবর, এ গ্রুপ অফ নোমাডিক পিপল, যাযাবর জাতির লোকেদের বলা হয় জিপসি। এশিয়ার একটি প্রদেশের লোক যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের জীবন নির্বাহ করে, তাদেরকে জিপসি বলা হয়। কবি বলছেন দরকার হলে আমি ভবঘুরে যাযাবরের জীবন গ্রহণ করব। টু দ্য গার্লস ওয়ে, অর্থাৎ গার্লস রেফার্স টু দ্য সি গার্লস, তিনি দরকার হলে গাংচিলেদের পথে চলে যাবেন, অর্থাৎ মাঝ সমুদ্রে কবিকে ডাকছে, সমুদ্রের মাঝে তিনি চলে যাবেন যেখানে সিগালরা চলে যায়। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিনি মাছেদের পথে তিনি যাবেন। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, এখানে যে অলঙ্কার রয়েছে সেটার নাম সিমিলি। লাইক শব্দ সহযোগে তুলনা করা হয়েছে, বাতাসের তীব্রতাকে ছুরির তীব্রতার সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়েটেড মানে শান দেওয়া, সারপেন্ড বাই রাবিং, ঘষে ঘষে শান দেওয়াকে বলা হয় হোয়েটেড। নাইফ, নাইফ মানে ছুরি, অর্থাৎ তীক্ষ্ণ ছুরির মতো বাতাস যেখানে কাটে, অর্থাৎ ঠান্ডার তীব্রতা, বাতাসের তীব্রতা সেখানে যেখানে তীব্র, সেখানে তিনি চলে যেতে চান ভবঘুরেদের মতো সমুদ্রে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি যা চাই, অর্থাৎ আমার যা দরকার, ইজ এ মেরি, মেরি মানে জয়ফুল, আনন্দদায়ক। ইয়ার্ন, ইয়ার্ন মানে এ ট্রাভেলার্স টেল, ভ্রমণার্থীর বা পথিকদের এই যে গল্প, সেই গল্প শুনতে শুনতে তিনি চলে যাবেন। গল্প চাই ফ্রম এ লাফিং ফেলো রোভার, লাফিং মানে সদা হাস্যরত একজন ফেলো রোভারের কাছ থেকে। ফেলো রোভার মিন্স সহনাবিক, অ্যাকম্পেনিং সেলার, অর্থাৎ কোন সহনাবিকের, কো সেলার, সহনাবিকের, নাবিকের কাছ থেকে একটা সুন্দর আনন্দদায়ক গল্প তিনি শুনবেন। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং নির্জনে, কাম স্লিপ, নির্জনে ঘুম দেবেন। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং সুন্দর স্বপ্ন দেখবেন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ যাত্রা শেষ হবে। ট্রিক রেফার্স টু দ্য জার্নি, ট্রিক রেফার্স টু দ্য ভয়েজ, অর্থাৎ এই সমুদ্র যাত্রা, দীর্ঘ সমুদ্র যাত্রা যখন শেষ হয়ে যাবে, ওভার হবে, ওভার মানে শেষ হয়ে যাওয়া, তখন তিনি একটা লম্বা যাত্রার শেষে মিষ্টি স্বপ্ন দেখবেন, অর্থাৎ সেই স্মৃতিকে তিনি ধরে রাখবেন। আসলে এই কবিতার আর একটি বিশেষ থিম হিসাবে আমরা আগেই দেখেছি যে মেমোরিজ। কবি এই কথা স্মরণ করছেন, সমুদ্রে যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করছেন, কারণ সমুদ্রে যাওয়ার তার অভিজ্ঞতা রয়েছে, সেই স্মৃতি কবিকে তাড়িত করছে। এবং তিনি একটা নির্জন ঘুম দেবেন এবং সমুদ্রের গল্প শুনবেন তার সহনাবিকের কাছ থেকে। এই হচ্ছে কবির কামনা, এই হচ্ছে কবির বাসনা। এবং কবি একটা ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ নিয়ে সিগালসদের ওয়েতে চলে যেতে চান, তিমি মাছেদের পথে চলে যেতে চান, যেখানে বাতাস তীক্ষ্ণ ছুরির মতো। এখানে সিমিলি অলঙ্কার আছে, লাইক বা অ্যাজ শব্দ সহযোগে যখন দুটো ভিন্ন জিনিসকে তুলনা করা হয়, অর্থাৎ উইন্ডি ডেতে তিনি সমুদ্রের মাঝে বেড়াতে যেতে চান, যেখানে আকাশ, যেখানে সমুদ্রের সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যায়। এই সিম্বলিক ছবি বুঝিয়ে দিচ্ছে যে সি জার্নি ইজ ভেরি মাচ ট্রাবলসাম অ্যান্ড হার্ডুয়াস, এটা কষ্টকর একটা যাত্রা। সেই কষ্টকর যাত্রার শেষে তিনি ঘুম দেবেন এবং সুন্দর স্বপ্ন দেখবেন।
ফলে এই হচ্ছে কবিতা, এবং এখানে অনেকগুলো শব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে। স্টিয়ার মিনস টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট, জাহাজের গতিপথ নিয়ন্ত্রিত করে স্টিয়ার, যেখান থেকে নাউন হবে স্টিয়ারিং। স্পিউম মানে ফোম, হোয়েটেড মানে শার্পেন্ড, তীক্ষ্ণ ছুরির মতো বাতাস। ইয়ার্ন মিনস টেল, ফেলোর ওভার মানে অ্যাকম্পেনিং সেলার, কো সেলার, সহনাবিক। ট্রিক মানে জার্নি। ফলে এই হচ্ছে কবিতা। কবি যেখানে তার ভ্রমণ তৃষ্ণাকে, তার সমুদ্রে যাওয়ার বাসনাকে প্রকাশ করেছেন। So the title of the poem is Sea Fever, which refers to the extreme excitement of the poet's strong longing for a wanderer's life on the sea. The call of the sea is irresistible. সমুদ্রের ডাক একটা অদম্য। The white clouds are sailing in the sky. The spray, the surf, the foams, the seagulls give him a distinct call. কবি শুনতে পাচ্ছেন আকাশে সাদা মেঘের চারিদিকে জলোচ্ছ্বাস, সমুদ্রের চিল, গাংচিল, এইগুলো সব তাকে ডাকছে। অর্থাৎ দ্য বিউটিজ অফ দ্য সি অ্যান্ড নেচার ইজ কলিং হিম। ফলে কবি স্থির থাকতে পারছেন না। হি ইজ রেস্টলেস অ্যান্ড হি ইজ এক্সাইটেড টু স্টার্ট হিজ জার্নি টু set out to the sea. So the title of the poem is just and appropriate. The Sea Fever is appropriate. এখানে এই কবিতায় অনেকগুলো লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে। খুব দ্রুত আমি সেই ডিভাইসগুলোর কথা বলে দিচ্ছি। অ্যাজোনেন্স আছে, এখানে রিপিটেশন অফ দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য সেম লাইন, সাচ অ্যাজ দ্য সাউন্ড অফ আই অ্যান্ড এ ইন হুইলস কিক। হুইল আই সাউন্ডের রিপিটেশন আছে, হুইলস কিক, এইটাকে অ্যাজোনেন্স বলা হয়, এবং রিপিটেশন একটা ছন্দময়তা তৈরি করেছে। হোয়াইট সেল সেকিং, এ সাউন্ডের হোয়াইট সেল সেকিং, উইন্ড সং, এগুলোর মধ্যে একটা ছন্দবদ্ধতা আমরা যেন পাচ্ছি। অ্যানাফোরা, অ্যানাফোরা রেফার্স টু দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড অর এক্সপ্রেশন ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেম ভার্সেস। আমরা তিনটি স্তবক পেয়েছি, তিনটা কোয়ার্ট্রেনে এই একই কথা দিয়ে শুরু হচ্ছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তাকে অ্যানাফোরা বলা হয়। অ্যান্ড অল আই আস্ক, এই কথাটাকে রিপিটেড করা আছে, ফলে অ্যানাফোরার ব্যবহার আছে। অ্যালিটারেশন তো রয়েছে, অ্যালিটারেশন মানে অনুপ্রাস, যে কনসোনেন্ট সাউন্ড রিপিটেড হয়েছে, যে টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। দ্য সাউন্ড অফ এস ইন এ স্টার টু স্টিয়ার হার বাই, টু স্টার টু স্টিয়ার, এস এস সাউন্ডের রিপিটেশন আছে, একে অ্যালিটারেশন বলা হয়। কনসোনেন্স আছে, কনসোনেন্স ইজ দ্য রিপিটেশন অফ দ্য কনসোনেন্ট সাউন্ডস ইন দ্য সেম লাইন। যেমন করে ওয়াইল্ড কল, এল সাউন্ড, অ্যান্ড এ ক্লিয়ার কল, এল সাউন্ডের রিপিটেশন আমরা পাচ্ছি। এনজাম্পমেন্ট রয়েছে, ইট ইজ ডিফাইন্ড as though in verse, as thought in verse that does not come to end at a line break. Instead it continues to the next line. For example, I must go down to the sea again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. এটাকে এনজাম্পমেন্টের উদাহরণ। এটা ইমেজারি প্রচুর ব্যবহার করা হয়েছে, চিত্রকল্প, পাঠক বুঝতে পারছে ছবির মতো কেমন সমুদ্রে যেতে চান, সমুদ্রে কি কি তিনি দেখবেন। হোয়াইট ক্লাউডস ফ্লাইং, কবি যেভাবে ছবি এঁকেছেন, পাঠক তার কল্পনায় সেটা একদম নকশার মতো করে এঁকে ফেলতে পারেন। আসলে সেকেন্ডারি ইমাজিনেশনের ডিসপ্লে এখানে রয়েছে। পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, ব্যক্তিত্ব আরোপ করেছে। উইন্ডি ইজ পার্সনিফাইড, তাই and all I ask is a windy day and the white clouds flying, যেন সাদা মেঘ একা উড়ে বেড়াতে পারে পাখির মতো ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। শিপ ইজ পার্সনিফাইড। সিম্বলিজম তো রয়েছেই, সিম্বলিজম ইজ ইউজড, যেখানে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে যে সমস্ত লাইনগুলো। সি হচ্ছে এখানে সিম্বলাইজেস হ্যাপিনেস অ্যান্ড জয় অফ দ্য স্পিকার, স্পিকারের আনন্দ এবং খুশিকে প্রকাশ করছে সমুদ্র। ফলে সিম্বল রয়েছে, বিভিন্ন মেটাফর রয়েছে, এবং এখানে সিমিলিও রয়েছে। নানা অলঙ্কারের সমন্বয়ে এই লিটারারি ডিভাইসগুলো এই কবিতাকে একটা অনন্য মাত্রা দিয়ে। লাইক মেনি লিটারারি ডিভাইসেস, দ্য পোয়েটিক ডিভাইসেস, a few poetic devices also been used in the poem The Sea Fever as end rhyme. End rhyme হলো অন্তমিল, প্রত্যেক লাইনের শেষে যে মিলটা রয়েছে। যেমন করে স্কাই বাই, সেকিং ব্রেকিং, টাইড ডিনাইড, ফ্লাইং ক্রাইং, লাইফ নাইফ, এবং শেষ দু লাইনে ফেলোর ওভার ট্রিক্স ওভার। সো রোভার ওভার, একে বলা হয় এন্ড রাইম বা অন্তমিল।
এখানে কোয়াট্রেন ব্যবহার করা হয়েছে, আমরা আগেই আলোচনা করেছি যে 4 লাইনের স্তবক। এই 4 লাইনের স্ট্যাঞ্জা প্যাটার্নটা বরোড ফ্রম পার্সিয়ান পোয়েট্রি। এখানে যে রাইম স্কিমটা ব্যবহৃত হয়েছে এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ, এবং এখানে 3টি স্ট্যাঞ্জা রয়েছে উইথ ইচ হ্যাভিং 4 লাইন্স হুইচ আর কল্ড কোয়াট্রেন। সো বন্ধুরা, আশা করি কবিতা সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো সি ভিভার কবিতা। এই কবিতার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। যদি আমার চ্যানেলে নিউ হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।